প্রিয় দর্শক, আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন জনপ্রিয় অভিনেতা শিমুল খান এবং তার সঙ্গে আছেন নবাগত নায়িকা রাজরিপা। হ্যালো, কেমন আছেন আপনারা? ভালো, আপনি? খুব ভালো। নতুন মুভি নিয়ে কথা বলবো, যেটার মধ্যে দুজনই একসঙ্গে কাজ করেছেন, দহন মুভি, এবং সবার মুখে মুখে কিন্তু দহন মুভির নাম সবাই বলছে এবং দর্শকের বিভিন্ন ধরনের রিয়াকশন আমরা পাচ্ছি। ভালো লাগছে, কারো কেউ কেউ আবার কিছু খুব সমালোচনা করছে মুভিটা নিয়ে। তো রাজরিপার তো প্রথম কাজ, এটা প্রথম ফিল্ম, এটাই আমার ফার্স্ট ফিল্ম। হ্যাঁ, তো কেমন ছিল অভিজ্ঞতাটা? আমি এই দহন থেকেই আমার অভিষেক। তো দহনে আমি কাজ করে দুইটা দিক থেকে আমার মানে এক্সপিরিয়েন্স হয়। যেমন অভিনয়ের ক্ষেত্রে আমার অভিনয়ের এক্সপিরিয়েন্স তেমন ছিল না, বাট আমি যখন দহনে আমার ফার্স্ট শ্যুট শুরু হয়, ফার্স্ট সিনেই প্রত্যেকটা ডিরেক্টর সহ প্রোডাকশনের প্রত্যেকটা লোক, ক্যামেরাম্যান সবাই হাততালি দিয়েছে। ওইখান থেকে আমার কনফিডেন্স লেভেলটা অনেক হাই হয়ে যায়। তখন আমার কাছে ফিল হয়েছে যে না, আমি অ্যাক্টিং পারবো, আমাকে দিয়ে সম্ভব। এবং প্রথম মুভি, সো সবকিছু একদম নতুন লেগেছে। তো কিভাবে প্রিপারেশন নিয়েছেন এই রাজরিপা থেকে ফুলবানু ক্যারেক্টারটা? আসলে এটা হঠাৎ করে, আচ্ছা, মানে প্রিপারেশন নেওয়ার ওইভাবে সুযোগ ছিল না। স্ক্রিপ্টটা হাতে পাওয়ার পর আমি আয়নার সামনে ফিট করেছি বস্তির মেয়ে কীভাবে মানে চলাফেরা করে। তাছাড়া আমি গাউসিয়া মার্কেটেও গিয়েছিলাম শুটিংয়ের আগে, যে ওইখানকার পরিবেশটা একটু ফলো করেছি। কারণ বাজারেও গিয়েছিলাম, ওইখানে কিভাবে মানে বাজার করে মেয়েরা, কিভাবে হাঁটাহাঁটি করে, এটা ফিল করেছি। প্রিপারেশন সম্পর্কে জানবো, তবে এবার একটু শিমুল ভাইয়ের কাছে যাই। এই দহন মুভিতে যখন আপনাকে ক্যারেক্টারটা প্রপোজ করা হলো, তখন কি কি জিনিস মাথায় চলেছে বা ক্যারেক্টারটাকে একটু ডিফারেন্সিয়েট করেছেন কিভাবে? এই ছবিতে আমার ক্যারেক্টারের নাম হচ্ছে ইন্সপেক্টর ইজাজ, পুলিশ অফিসার ইজাজ। এই ইজাজ ক্যারেক্টারটা করার আগে আমি বেশ কিছু ছবিতে পুলিশ অফিসারের ক্যারেক্টার করেছি অলরেডি। তখন আমি চিন্তা করলাম যে আমাকে এমনভাবে ক্যারেক্টার ফর্ম করতে হবে যে ক্যারেক্টার পুলিশটাকে দেখে যাতে মানুষ মনে করে যে অরিজিনাল পুলিশ, একদম রিয়েলিস্টিক ফর্মে। সো আমি ওই অনুযায়ী আমার পোশাকের মাপটা দেই এবং ওই অনুযায়ী ফিটেড একটা পোশাক নেই, যাতে আমাকে স্ক্রিনে খুব স্মার্ট লাগে এবং রিয়েলিস্টিক পুলিশ লাগে। এবং চুল আমি ওই অনুযায়ী, তখন আমার দাড়ি অনেক বড় ছিল, চুল বড় ছিল, তো আমি ঠাস করে ওই ক্যারেক্টারটার জন্য তখন আমি একদম চুল একদম আর্মি শার্টে দিয়ে দিলাম, একদম আর্মি কাইন্ড অফ চুল করলাম, যাতে একদম ডিফেন্স বা একটা বিশেষ বাহিনীর অফিসারই যাতে লাগে। আর ফুলবানু ক্যারেক্টারটা নিয়ে যদি বলি, যে বলছিলেন যে বস্তির একটা ক্যারেক্টার এবং রাজরিপা থেকে ফুলবানু হওয়া, সেই যখন আপনাকে বলা হলো যে এরকম একটা ক্যারেক্টার আপনাকে করতে হবে, তখন ইনস্ট্যান্টলি কি মাথায় এসেছে যে আমি বস্তির ক্যারেক্টার করব বা করব না? সব সময় নিজেকে মানে প্রিপারেশন নিয়ে রেখেছিলাম যে যে কোনো ক্যারেক্টার আমি প্লে করতে পারবো। আমার এরকম একটা ধারণা ছিল যে যেই ক্যারেক্টারটাই দিবে সেটাই আমি প্লে করব। সাইকোলজিক্যাল থ্রিলার মুভি, তানিম রহমান অংশু পরিচালিত স্বপ্নের ঘর মুভিটা নিয়ে একটু কথা বলবো, যে সেখানে একটা নেগেটিভ রোলে দেখা গেছে এই যে পুলিশ একটা দায়িত্ববান ক্যারেক্টার থেকে একটা নেগেটিভ ক্যারেক্টারে দেখা গেল। তো সেই জায়গাটায় আপনি নিজেকে কিভাবে ভেঙেছেন, যে দুটোকে যেন একদম আলাদা আলাদা ক্যারেক্টার কিভাবে? আমি সবসময় প্রথমে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যখন আসি তখন নেগেটিভ রোল প্লে করেই আমার যাত্রা শুরু হয়, কিন্তু আমার সেই শুরুটার সাথে আসলে আমার পরের যে ডেস্টিনেশন এক থাকেনি। আমি পরে আসলে একজন ভার্সেটাইল অ্যাক্টরই হওয়ার চেষ্টা করেছি এবং এখন পর্যন্ত তাই করছি এবং তাই করে যাব। আমার মূল লক্ষ্য আসলে একজন ভার্সেটাইল অ্যাক্টর হওয়া। যে ধরেন আমার ইচ্ছা হচ্ছে, আমার আগের সপ্তাহে একটা নেগেটিভ রোল প্লে করেছি, আগের সপ্তাহে একটা রিলিজ হয়েছে, পরের সপ্তাহে দেখা গেল আমি পজিটিভ। আমি এরকমই আমার ক্যারিয়ারটা করতে চাই। সো অংশু ভাইয়ের ওইটাতে আমি নেগেটিভ রোল করেছি, আবার এটাতে পজিটিভ। আরো সামনে কিছু ছবি আসবে, সেই ছবিগুলো তো আমি পজিটিভ রোল করব। স্বপ্নের ঘর মুভিটা নিয়ে যদি একটু জানতে চাই, যে একটু হরর টাইপের ফিল্ম ছিল, তো কেমন আপনার অভিজ্ঞতা হয়েছে শুটিং করতে যেয়ে? এই ছবির যে ক্যারেক্টার, আমার রবার্ট ডি সুজা ক্যারেক্টারের নাম। এই ক্যারেক্টার দ্যাট ওয়াজ ভেরি টাফ ক্যারেক্টার। এই ক্যারেক্টারের জন্য আমি ওজন বাড়িয়েছিলাম 10 কেজির উপরে, 10 কেজির, কারণ ক্যারেক্টারের বয়স হচ্ছে 60 বছরের একটু বেশি। বর্তমানে মুভি নিয়ে যদি জানতে চাই, যে সব আর্টিস্টরাই বলেছেন যে প্রমোশন নিয়ে তাদের একটা ক্ষোভ রয়েছে বা মুভির বাজেট নিয়ে ক্ষোভ রয়েছে, তো আপনার কি মনে হয় যে মুভির বাজেট এবং প্রমোশনের জন্যই কি আমরা শুধু পিছিয়ে আছি মুভির দিক থেকে? না, পিছিয়ে আমরা এখন আর নেই, এখন আমরা যথেষ্ট উন্নতি করছি এবং আমাদের ফিল্মের, আমি মনে করি যে এখন আমরা মাঝে 10-12 বছর অনেক ডার্ক স্পেসে ছিলাম, আমরা এখন ওই জায়গা থেকে বেরিয়ে এসেছি এবং আমাদের ছবি যথেষ্ট আলোকিত হচ্ছে। এখন আমরা একটা রেভলিউশনের মধ্যে দিয়ে পার করছি এবং আমি মনে করি যে আগামী 3-4 বছর গেলে আমরা আমাদের ছবি দিয়ে আমরা কলকাতাকে ছাড়িয়ে যাব।
আমার মনে হয় যে একটা ছবি ভালো হবে কি খারাপ হবে সেটা ফার্স্ট ডিপেন্ড করে হচ্ছে ডিরেক্টর কে ডিরেক্টর। কারণ হচ্ছে যদি ডিরেক্টর যদি খুবই ট্যালেন্ট হয়, তাহলে গল্পটা যদি খুব নর্মাল হয়, সে তার কারিশমা দিয়ে সে স্ক্রিন প্লে দিয়ে তার মেকিং এর যে ভ্যালু সেটাকে ক্রিয়েট করে সে ছবিটাকে একটা জায়গায় নিয়ে যেতে পারবে। এবার যদি রাজশিপার কাছে আরেকবার একটু আসি, যে সবসময় কি ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি অভিনয়ে কাজ করব, নায়িকা হব, এরকম কি স্বপ্ন ছিল? হ্যাঁ, ছোটবেলা থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি নায়িকা হব। যখন শাবনূর আপুকে দেখতাম, পূর্ণিমা ওদের দেখতাম, তখন আমি টিভি দেখলে তাদের মাঝখানে হারিয়ে যেতাম, তখন ওই রোমান্টিক ফিলিংসটা পেতাম। নিজেকে 10 বছর পরে কোথায় দেখতে চান? আমার ফিউচার প্ল্যানটা হচ্ছে আমি খুব গ্লোবাল একজন অভিনেতা হব বাংলাদেশ থেকে, যে বাংলাদেশের বাইরেও অনেক দেশে কাজ করবে এবং তার কাছে কোনো দেশই আসলে দেশ মনে হবে না। এবং হচ্ছে আমি খুব ভালো একজন ফিল্ম প্রোডিউসার হতে চাই। যদি রাজশিপার কাছে আসি, যে নিজেকে ফিউচারে কোথায় দেখতে চান বা কি প্ল্যান আছে? আমার আসলে যে চিন্তা আছে, নায়িকা হওয়ার ইচ্ছা, তো নায়িকা হওয়ার ওই লোকটাই আমাকে সুপারস্টারের জায়গা নিয়ে যেতে চাই। বাংলাদেশ টেলিভিশনের দর্শকদের জন্য যদি কিছু বলতে চান, কারণ দর্শকরা অলওয়েজই এই সিনেমা সম্পর্কের বিভিন্ন খবরাখবর জানতে খুবই আগ্রহী থাকে, তো দহন মুভি নিয়ে যদি কিছু বলতে চান বা বাংলাদেশ টেলিভিশনের দর্শকদের কাছে। অলরেডি দহন আমাদের রিলিজ হয়ে গেছে, তো যারা দেখেছে তারা বুঝতে পেরেছে এটা কোন ধরনের সিনেমা। তো আমি চাই আপনারা এই সিনেমা দেখুন। এটা আমাদের দেশের গল্প, আমাদের দেশকে কেন্দ্র করে এই সিনেমাটা নির্মাণ করা হয়েছে। তো এটা 16 কোটি মানুষের গল্প, এটা আমার আর আপনার কারো না কারো জীবনের অংশ থেকে নেওয়া হয়েছে। তো আমি চাই এই দহন সিনেমা আপনারা দেখুন। দহন এমনই একটা গল্প, যে গল্প বদলে দিতে পারে আমাদের এই সমাজকে, বদলে দিতে পারে আমাদের কিছু মানুষের ভুল ধারণাকে, আর জাগিয়ে তুলতে পারে আমাদের দেশের 16 কোটি মানুষকে। আমি দহন নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে, দহন এমন একটা সিনেমা যে সিনেমাটা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যতগুলো সহিংস ঘটনা ঘটেছে সেগুলোর ভিকটিমদের উপরে বেসিক্যালি গল্পটা। এই ছবিটা আমি মনে করি বাংলাদেশের 16 কোটি মানুষেরই দেখা উচিত, জাস্ট রাজনৈতিকভাবে জ্ঞানী হওয়ার জন্য, মানে সিম্পল নলেজ অ্যাটলিস্ট, এবং অবশ্যই এন্টারটেইনমেন্টের জন্য। অবশ্যই সিনেমা একটা এন্টারটেইনমেন্ট, কিন্তু আপনাকে এই ছবি এমন একটা ছবি, এটা আপনাকে ভাবাবে, আপনাকে কাঁদাবে, আপনাকে হাসাবে, আপনার বোধ তৈরি করবে যে একজন নাগরিক হিসেবে আমার কিভাবে চলতে হবে একটা দেশে। এবং ইটস আ ভেরি কোয়ালিটিফুল ফিল্ম। আপনি এই ছবি নিয়ে বিশ্বের যে কোনো সিনেমার ইন্ডাস্ট্রির সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন। সো এটা একটা গর্বের মতো ছবি। দর্শকের যে ইমোশনাল টাচ আমরা করতে পেরেছি, দর্শক কেঁদেছে, মানে যখন সিনেমা দেখে প্রত্যেকটা দর্শক যাচ্ছে, বের হচ্ছে, প্রত্যেকে কান্না করেছে, এবং যার ফলশ্রুতিতে আসলে ছবিটা হিট, ছবিটা যথেষ্ট বড় মানে একজন আর্টিস্ট হিসেবে সেটাই কিন্তু পাওয়া, যখন আমরা দর্শকের সেই কাছাকাছিটা চলে যেতে পারি। এবং অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভকামনা দহন ফিল্মের জন্য, এবং অনেক অনেক ধন্যবাদ আপনাদের আজকে আমাদের বক্স অফিসে আসার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের বক্স অফিসের আয়োজন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন তারকাদের নিয়ে এবং নতুন সিনেমা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বেশি বেশি বাংলা সিনেমা দেখুন। আল্লাহ হাফেজ।